তো যে বিজনেসটা লঞ্চ করলাম, এই 1 লক্ষ মানুষের কাছে পুরো নাটোর শহরে আমি মাইকিং করে দিলাম, বা যে ধরনের লিফলেট বিতরণ করলাম, একটা টিভি চ্যানেলে নিউজ করে দিলাম, এ ধরনের মার্কেটিং কাজ আমি করে নিলাম। যতটুকু সম্ভাবনা থাকবে, রাজশাহীতে ধরেন 3 লক্ষ মানুষ আছে, সে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই 3 লক্ষ মানুষের কাছে মার্কেটিং করলে সম্ভাবনা বেশি, নাকি নাটোরে যদি 1 লক্ষ মানুষের কাছে মার্কেটিং করি সম্ভাবনা বেশি? 3 লক্ষ মানুষের কাছে পৌঁছাতে হলে সম্ভাবনা বেশি। তাহলে একটা প্রোফাইলের চাইতে একটা পেজের ভূমিকা অনেক বেশি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। সেই প্রোফাইল ইনফ্লুয়েন্সার সম্পর্কে জানেন কেউ? ইনফ্লুয়েন্সার কারা? ডিজিটাল মার্কেটিং করতে হলে ইনফ্লুয়েন্সার সম্পর্কে জানতে হবে। এই যে রাজব্রো ভিডিও দেখেন কেউ? অনলাইন ক্লাসের বিভিন্ন ফানি টাইপ ভিডিও করে, দেখেন না আপনারা? রাজব্রোর ভিডিও, অনলাইন এক্সাম ভিডিওগুলো দেখেন না ফেসবুকে? আপনি দেখছেন? দেখেন না আপনি? হ্যাঁ, আচ্ছা। উনি কি করে? উনি একজন ভাইরাল পার্সন কেন বলছি? ফানি কন্টেন্ট তৈরি করে অ্যাফিলিয়েট বলেন বা বিভিন্ন কোম্পানির স্পন্সরশিপ হিসেবে কাজ করে। কিছুদিন আগে একটা ফোনের প্রিভিউ করলো, দেখছেন? রিয়েলমি ফোনের একটা প্রিভিউ করলো। ওই রিয়েলমি ফোনের যে প্রিভিউ করেছে, একটা ফানি কন্টেন্ট তৈরি করেছে। এই কন্টেন্ট তৈরি করাতে কি লাভ হয়েছে? ওই কোম্পানি তাকে একটা পার্সেন্টেজ দিয়েছে যে ওই ভিডিও যতজন মানুষ দেখবে তার উপরে তাকে একটা বেনিফিট দেবে। তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন, ইনফ্লুয়েন্সার হিসেবে বিভিন্ন কোম্পানি আপনাকে অটোমেটিক্যালি অফার করবে। বা আপনার কাছে যদি অডিয়েন্স থাকে, ডিজিটাল মার্কেটার হতে হলে আপনার মূল কথা হচ্ছে অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে। এমন কিছু থিওরি, এমন কিছু নিজেকে গড়ে নিতে হবে যেন আপনি নিজে সক্ষম হন অডিয়েন্সের কাছে পৌঁছাতে। সেটা হতে পারে টার্গেটেড অডিয়েন্স, সেটা আপনি সেই ক্ষেত্রে ব্যবহার করবেন যখন দেখা যাচ্ছে ইউএস এর একটা ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে পারে। আপনার তো কাজ হবে ইন্টারন্যাশনাল, আপনি পুরো অডিয়েন্স করে নিয়েছেন বাংলাদেশে, মানে এমন একটা নিশ নিয়ে কাজ করেন যেটা বাংলাদেশে রিচ করে, কিন্তু ক্লায়েন্ট হায়ার করেছে ইউএসএ তে মার্কেটিং করতে হবে, তাহলে আপনি কি করবেন? তো এক্ষেত্রে মার্কেটিংকে 2 ভাগে ভাগ করা হয়। ইম্পর্টেন্ট কথা বলছি, সবাই মনোযোগ দিবেন। মার্কেটিংকে 2 ভাগে ভাগ করা হয়। আচ্ছা, ঠিক আছে। একটা হচ্ছে ম্যানুয়াল মার্কেটিং, আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। ভাই, আমরা তো ডিজিটাল মার্কেটিং শিখছি। ডিজিটাল মার্কেটিং তো সব কিছু হচ্ছে অনলাইন ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করে করব। তাহলে ম্যানুয়াল মার্কেটিংটা কি? অর্থাৎ ফ্রিতে যে মার্কেটিংটা করব সেটা হবে ম্যানুয়াল মার্কেটিং, আর একটা হবে পেইড মার্কেটিং। এখন ফেসবুকে আমি চাইলে 20, 50, 100টা শেয়ার করে নিলাম, আমার বন্ধু বান্ধব আমার যে কয়জন আছে শেয়ারের মাধ্যমে করে নিলাম। আরেকটা সিস্টেম আছে ফেসবুকে, আমরা আবার ফেসবুককে টাকা দিয়ে আমার বিজনেসকে গ্রো করাই নিতে পারবো। ফেসবুক কিন্তু আমার অ্যাক্টিভিটি জানে, আমি কি লিখে সার্চ করছি, আমি কি ভিডিও সারাদিন দেখি, আমি কি ধরনের পোস্ট, অর্থাৎ আমার মাইন্ডকে রিসার্চ করতে পারে ফেসবুক। ঠিক আছে? এই ডাটাগুলো কিন্তু ফেসবুকের কাছে অলওয়েজ থাকে। আর এই ডাটার উপরে ভিত্তি করে যখন আমরা ফেসবুককে টাকা প্রদান করব, যে আমার টার্গেট ধরে নেন, প্রথম দিন বলছিলাম যে এই আইটি সেন্টার সম্পর্কে যদি আমি মার্কেটিং করতে যাই, তাহলে কি ধরনের ছেলে মেয়ে লাগবে আমার এখানে? যারা এখন পড়াশোনা করছে, পাশাপাশি কিছু করতে চায়, তাই না? এখন যদি 40 আপ এরকম একটা এইজের লোককে এনে এখানে বুঝায় যে ফ্রিল্যান্সিং কি, বুঝবে? কখনোই বুঝবে না, কারণ উনি ওই মাইন্ডেরই না। ওনার ওই যুগটা ছিল না যে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে সে জন্মগ্রহণ করছে, এরকম কিছু না। আমরা এখন যে সিচুয়েশনটা যাচ্ছি, এখন আমরা অলরেডি সব কিছু সোশ্যাল মিডিয়ার উপর ডিফেন্স করে ফেলি। এই স্টাইল ফলো করতেছি, ওর স্টাইল ফলো করতেছি, এই দেখেই সব মাইন্ড ওইদিকেই আছে আমাদের। তো এই বিষয়গুলো কিন্তু ফেসবুক জানে যে আমার অ্যাক্টিভিটি কি। যখন আমি ফেসবুককে টাকা প্রদান করব যে নাটোর জেলার ভিতরে স্টুডেন্ট, ঠিক আছে, যার বয়স হবে 20 থেকে 30-এর মধ্যে বা 15 থেকে 30-এর মধ্যে, পড়াশোনা করছে রাইট নাও, এরকম একটা টার্গেট করে যদি আমি ফেসবুককে $200 দিলাম বা $100 দিলাম, দিয়ে বললাম যে আমার একটা মার্কেটিং প্রয়োজন, তখন ফেসবুক নিজেই দায়িত্ব নেবে আমার বিজনেসে মার্কেটিং করার জন্য। ফেসবুককে টাকা দিয়েও মার্কেটিং করাতে পারবো, আর ফ্রিতে শেয়ারের মাধ্যমে মার্কেটিং করাতে পারবো। আমি কি কনসেপ্টটা বোঝাতে পারছি? 2টা মার্কেটিং হয়, একটা হচ্ছে ম্যানুয়াল,
এটা হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার এর মাধ্যমে। আরেকটা হয় হচ্ছে পেইড মার্কেটিং। পেইড মার্কেটিংটা হচ্ছে ফেসবুক হতে পারে, এটা আমি জাস্ট ফেসবুক দিয়ে উদাহরণ দিলাম, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়াতেই এরকম পেমেন্টের মাধ্যমে আপনি মার্কেটিং করে নিতে পারবেন। কারণ সবগুলো সোশ্যাল মিডিয়াই আপনার অ্যাক্টিভিটিটা জানে, আপনার এইজ কত, আপনি কি ল্যাঙ্গুয়েজে কথা বলেন, সব কিছু জানে। আপনি সারাদিনে কতবার ফেসবুকে কত মিনিট সময় দিয়েছেন, কত সেকেন্ড সময় দিয়েছেন, এটাও ফেসবুক জানে। সো এইভাবে আমরা টার্গেটেড নিশ অনুযায়ী আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি পেইডভাবে। আর ম্যানুয়ালভাবে মার্কেটিং করলে আমাদের বিভিন্ন টেকনিক খাটাতে হয়, কন্টেন্ট লিখতে হয়, এটার উপরে ভিত্তি করে বিভিন্ন গ্রুপে শেয়ার, এই কাজগুলো করতে হয়। তো আজকে আমরা সেটাই শিখব, হোয়াট উই নিড টু ডু ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কি কি করতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য। তো আমরা যদি বলি, প্রথমে আমরা হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার এগুলোর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মার্কেটিং, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, এটা শুধুমাত্র ফেসবুকের জন্য না, যত সোশ্যাল মিডিয়া আছে এর মধ্যে কিন্তু ইউটিউবে ভিউ তখনই হবে যখন আপনি একটা মানুষের কাছে এই ভিডিওকে পৌঁছাতে পারবেন। ঠিক আছে, এখন কিছু কিছু ভিডিও আছে যেটা অটোমেটিক্যালি ইউটিউবের অ্যালগরিদম অনুযায়ী এটা রিচ হয়ে যায়। কিভাবে হয় এটা? কিছু কিছু ভিডিও অটোমেটিক্যালি ভাইরাল হয়ে যায় না, আমরা দেখি যে হঠাৎ করে একটা টপিক চলে আসছে, ভাইরাল হয়ে গেছে। এটার মূল কারণ হচ্ছে মানুষ তখন ওই বিষয়ের উপরে সার্চ করতে থাকে, বুঝতে পারছেন? মানুষ যখন যে বিষয়ের উপরে সার্চ করছে, আপনি ওই বিষয়ের উপরে যদি কন্টেন্ট লিখতে পারেন বা ওই বিষয়ের উপরে ভিডিও মেক করতে পারেন, তাহলে অটোমেটিক্যালি সেটা রিচ করবে। কমেন্ট করা, আপনার পিকচারে যদি কেউ কমেন্ট করে, দেখবেন যে পিকচারে কমেন্টের সংখ্যা বেশি, আজকে সবাই সবার পিকচার রিসার্চ করবেন প্রোফাইল, যে পিকচারে কমেন্টের সংখ্যা বেশি সেই পিকচারে লাইকও বেশি। এটার কারণ কি জানেন? কমেন্ট করলে ফেসবুক বুঝে যে ফেসবুক কিন্তু কোনো মানুষ না, এটা অটোমেটিক্যালি চলে, ওটাকে এইভাবেই কোডিং করা আছে। যখন কোনো অডিয়েন্স একটা পোস্টকে কমেন্ট করছে, তখন ওই পোস্টটা ফেসবুক ভাবছে যে এই পোস্টটা হয়তো কোনো ইম্পর্টেন্ট বিষয়, অটোমেটিক্যালি তখন সেটা রিচ হচ্ছে, বুঝতে পারছেন? মানুষের আকর্ষণ বেশি, এইটা ভাবে ফেসবুক। আর ফেসবুক আমাদেরকে অ্যাট্রাকটিভ করার জন্য তার অ্যাপসে আমাদের মাইন্ড নিয়ে খেলা করছে। নোটিফিকেশন বলেন, আমরা যখন যা করছি সব কিছু আমাদের মেসেজ টুন, এই যে মেসেঞ্জারের শব্দ এরকমই কেন চেঞ্জ হয়নি? কেউ ভাবছেন কখনো? মেসেঞ্জারের একটাই শব্দ, মেসেজ আসলে এরকমই শব্দ হয়, এটা চেঞ্জ হয়নি। এটা আমাদের একটা মাইন্ডের বিষয়, এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনাও খুব কম। তো অনেক বিষয় আছে, এগুলো নিয়ে একটু থিঙ্ক করতে হবে। ফার্স্ট যেটা করতে হবে, আমাদের মার্কেটিং হয় হচ্ছে দুই ধরনের। তাহলে স্পেলিং কি হবে ম্যানুয়ালের? YL। আচ্ছা, ম্যানুয়াল মার্কেটিং, ওকে। AL হবে না, না এখানে ই আসবে। আচ্ছা, এটা ধরে নেন ম্যানুয়াল, ওকে, ম্যানুয়াল মার্কেটিং। আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং।
ম্যানুয়াল মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের একটা বিজনেসকে গ্রো করাতে বা একটা সার্ভিসকে প্রমোট করাতে যা যা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট আমাদের দরকার হচ্ছে লাইক। MAAL হবে না? আচ্ছা, লাইক দরকার, কমেন্ট দরকার, এরপরে শেয়ার দরকার। লাইকের এখানে আমরা জানি লাইক, তারপরে হচ্ছে কিছু কিছু অ্যাকাউন্ট আছে যেখানে আমাকে ফলো করতে হয়, যেমন ইনস্টাগ্রামের ক্ষেত্রে। তো আমরা লাইক মিন হচ্ছে লাইক, ফলো, এগুলোকেই ধরে নেব, ঠিক আছে? ম্যানুয়াল ভাবে মার্কেটিং করার জন্য। এখন পেইডের ক্ষেত্রে 2 নম্বরে আছে আমাদের পেইড মার্কেটিং। আচ্ছা, এটাকে সুন্দরভাবে মডিফাই করা যাবে আমাদের এই স্লাইডটাকে মডিফাই করলে আপনাদের বোঝার সুবিধা হবে। আচ্ছা, এটা করে নেব পরে। এটাতে জাস্ট একটাই অপশন, টাকা প্রদান করবেন, মার্কেটিং হয়ে যাবে। হ্যাঁ, এটাতে একটু সবচেয়ে বেশি সুবিধা আছে। টাকা প্রদান করলে সুবিধা তো পাবেনই, তাই না? আচ্ছা, একবার থিঙ্ক করেন, আপনি এই ড্রিম আইটি নিয়ে আপনার ফেসবুকে একটা পোস্ট করলেন। আপনার ফেসবুকে বিভিন্ন এইজের ফ্রেন্ড আছে না, মানে সিনিয়র জুনিয়র মিক্স, একদম এলোমেলো আছে। দেখা যাচ্ছে রাজশাহীর আছে, নাটোরের আছে, ঢাকার আছে, বিভিন্ন জায়গার আছে। কিন্তু যখন আপনি পেইড মার্কেটিং করবেন তখন আপনি টার্গেটেড অডিয়েন্স পাবেন। অর্থাৎ ওই পোস্টটা শুধুমাত্র সেই ব্যক্তির কাছেই পৌঁছাবে যাকে আপনি টার্গেট করেছেন। বুঝতে পারছেন? এখন আপনি সিলেক্ট করলেন যে ফেসবুক আমাদের বয়স জানেন আপনারা? আপনি ডেট অফ বার্থ যখন দিয়েছেন ওই অনুপাতে ফেসবুক আমাদের বয়সটা জানে। আপনি টার্গেট করে দিলেন 15 থেকে 30 বছরের মানুষ যেন এই পোস্টটা দেখে। পেইড মার্কেটিং এর সর্বোচ্চ সুবিধা হচ্ছে শুধুমাত্র ওই এইজের মানুষের কাছেই পৌঁছাবে। আবার যখন আপনি ম্যাপ থেকে এই নাটোর জেলাকে সিলেক্ট করে দিবেন, কত মাইল দিবেন, এটা যখন আমরা বুস্ট করব বা অ্যাড করব তখন দেখতে পাবো কত মাইলের মধ্যে আপনি চাচ্ছেন যে এই পোস্টটা দেখুক, সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তখন ফেসবুক কি করবে, ওই এরিয়ার মধ্যে যতজন ফেসবুক ইউজারকারী আছে তাদেরকে সিলেক্ট করে ফেলবে। সিলেক্ট করার পর সেই এইজ অনুযায়ী, সেই টার্গেট অনুযায়ী, তাদের বিহেভিয়ার, ওয়ার্ক প্লেস, এগুলো অনুযায়ী সেই পোস্টটাকে রিচ করবে। এই হচ্ছে পেইড মার্কেটিং এর সুবিধা। টার্গেটেড অডিয়েন্স, পেইড মার্কেটিং এর সুবিধা কি? টার্গেটেড অডিয়েন্স পাবো আমরা, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি কি পেলাম? হ্যাঁ, ফন্ট সাইজ বড় করে দেব। হ্যাঁ, অসুবিধা হলে একটু বলবেন, ঠিক আছে? আচ্ছা, একটু ছোট করব, ঠিক আছে? এবার এটাকে স্টাইল করলে আর একটু ভালোভাবে সাজানো যেতে পারে। যেমন আমাদের এই যে টাইপ অফ মার্কেটিং, এটাকে হেডিং আকারে ব্যবহার করতে পারি আমরা, একটু বোল্ড করে দিই। তাহলে আজকে আমরা যেটা জানলাম, নাম্বারে হচ্ছে মার্কেটিং 2 ধরনের, একটা হচ্ছে ম্যানুয়াল মার্কেটিং, একটা পেইড মার্কেটিং। তো হ্যাঁ, বুঝতে পারিনি আমি, আরেকবার। ও আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, ম্যানুয়াল মার্কেটিং করার জন্য যেগুলো প্রয়োজন আজকে একটু সেই সম্পর্কে দেখব। সবার তো ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাই না?
আমার ফেসবুকে পেজ অনেকগুলো হয়ে গেছে, তো আপনাদের কারো ফেসবুক হলে ভালো হয়। কেউ একজন, সেটাতে তো ইয়ে করা যাবে না। আমার ফেসবুক দিয়েই করি, দেখা যাক কি হয়। তো ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের যেটা দরকার, একটা পেজ করতে হবে। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফেসবুকে একটা কিভাবে আমরা একটা ফেসবুকে পেজ করতে পারি। মার্কেট প্লেসে এখানে কি ধরনের কাজ পাওয়া যেতে পারে। আসলে আমরা অনেক কাজ জানি, কিন্তু জানি না যে কিভাবে এই সার্ভিসটা প্রোভাইড করতে হয়। ঠিক আছে, অনেকে হয়তো ইতিপূর্বে পেজ ম্যানেজমেন্ট জানেনি, কিন্তু এই ম্যানেজমেন্ট করে যে একটা সার্ভিস প্রোভাইড করা যায় এটা আমরা জানি না। তো এটা ফেসবুকে পেজ করার জন্য যেটা করতে হবে, আপনাকে প্রথমে ফেসবুক লগ ইন করতে হবে। এরপরে আমাদের বাম পাশে যে পেজ সেকশন আছে, অন করেছি, পেজ সেকশন আছে, এই পেজে চলে যাবে। এরপরে দেখেন এখানে ক্রিয়েট এ নিউ পেজ, ক্রিয়েট নিউ পেজ নামে যে অপশনটা আছে, এই প্লাস আইকনে এখানে ক্লিক করব। তো পেজ ক্রিয়েট করার জন্য আমাদের কয়েকটা ইনফরমেশন তারা চাইবে এখানে, যেমন পেজের নেম রিকোয়ারমেন্ট তারা চেয়েছে এখানে, পেজের ক্যাটাগরি এবং একটা ডেসক্রিপশন। একটা পেজ ক্রিয়েট করলে সেটাকে আবার রিচ করাতে হবে, অর্থাৎ মানুষ যদি সেটাতে লাইক না করে তাহলে কিন্তু সেই পেজে, ফেসবুকে যেমন ফ্রেন্ড না থাকলে লাইক পাওয়া যায় না, ঠিক সেভাবে পেজে যদি আপনার লাইকার না থাকে, ফলোয়ার না থাকে, তাহলে কিন্তু আপনার এই পেজের পোস্টটাও কেউ দেখবে না। তো বলেন পেজের নাম কি দেব? এখানে সবাইকে এই একটা পেজের ম্যানেজমেন্টার হিসেবে বা এডিটর হিসেবে দিয়ে দেবো সবাইকে, এখানে যারা আছেন সবাইকে দিয়ে দেবো। তো এটা আপনাদের পেজ হবে, আপনারাই থিঙ্ক করেন। পেজ জিমাইটের পেজ আছে, হ্যাঁ, এই জন্যে আমি ভাবছিলাম যে আসলে কি পেজ করব, আপনাদের কি দেখাবো। বলেন পেজের নাম বলেন। ফেসবুকে যেমন আমরা প্রোফাইল ক্রিয়েট করি, ঠিক এরকম ভাবে একটা পেজের নাম বলেন। এই পেজ নিয়ে সবাই কাজ করবেন, সমস্যা নেই, আপনারাই নাম বলেন। আমার থিঙ্ক আসছে না, এই জন্য আপনাদেরকে বলছি। ব্যাচ ওয়ান, শুধুমাত্র একটা ব্যাচের উপরে ডিফেন্স করে একটা পেজ ক্রিয়েট করছি, অল ব্যাচ। আচ্ছা, আমরা চেষ্টা করে দেখি। হ্যাঁ, একটু অফিসিয়াল লিখলে বোধহয় হবে কিনা। আচ্ছা, হয়েছে। একটু সমস্যা আছে। আচ্ছা, খেয়াল করেন। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন একটা বিষয় হচ্ছে অফিসিয়াল কথাটা লেখা যাবে না। হ্যাঁ, এই অফিসিয়াল কথাটা লেখা যায় না পেজে। এটা একটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন, পেজে আপনি চাইলে যে কোনো নাম ব্যবহার করতে পারবেন না। ফ্যান পেজ দিলাম। হ্যাঁ, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, যদি আপনারা কাজ করবেন সমস্যা নেই। এখন দেখেন, যখন আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করি, প্রোফাইলে যেমন আমাদের বায়োডাটা সেখানে সব কিছু লিখতে হয়, ঠিক একটা পেজ ক্রিয়েট করার জন্য আমাকে একটা ক্যাটাগরি দিতে হবে, একটা ডিসক্রিপশন দিতে হবে। ক্যাটাগরিটা কি? যেমন আমাদের এটা হচ্ছে একটা সার্ভিসিং সেন্টার বলতে পারেন। হ্যাঁ, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকি, তো আমরা এখানে সার্ভিস হিসেবে লিখতে পারি।
দেখেন এখানে অনেক ক্যাটাগরি তারা দিয়েছে। আপনার যদি বিজনেস হয় তাহলে বিজনেস দিতে পারেন। আপনি যা লিখে সার্চ করবেন তাদের সেই ফেসবুকের যে ক্যাটাগরিটা আছে আপনাকে শো করবে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে সার্ভিস অ্যাপার্টমেন্ট করে দিলাম, ঠিক আছে। ডিসক্রিপশন আমাদের এই মুহূর্তে রেডি নেই, সো আমরা ডিসক্রিপশনকে একটু স্কিপ করছি, ঠিক আছে। এরপরে জাস্ট ক্রিয়েট পেজে ক্লিক করছি। এই নামটাও নিচ্ছে না। হ্যাঁ, ফ্যান পেজে সার্ভিস দিচ্ছি না। আচ্ছা, দেখি সার্ভিস দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সার্ভিসের জন্য বিভিন্ন কাজের ক্ষেত্রে দেবো। তো ডিসক্রিপশানে কি লিখতে হবে? ডিসক্রিপশানে সেটাই লিখতে হবে, আমার পেজটা কি কারণে আমি ক্রিয়েট করেছি, এখানে কি ধরনের কাজ হয়, বিস্তারিত বিষয়গুলো ড্রিম আইটি সম্পর্কে এখানে লিখতে হবে। যেহেতু আমাদের সেই কন্টেন্টটা এখন রেডি নেই, সো আমি এটাকে স্কিপ করে জাস্ট ক্রিয়েট পেজে ক্লিক করছি। এই পাশে আমাদের প্রিভিউ দেখাচ্ছে, দেখেন। জুম আউট হয়েছে, ঝামেলা করতেছে। আচ্ছা, এরকম করলেও সমস্যা নেই। দেখি ক্রিয়েট করে এটা হয় কিনা। অলরেডি আছে, এই কথা বলছে, ঠিক আছে। আপনাদের মধ্যে থেকে একটা কেউ নাম সিলেক্ট করেন, আপনাদের এই পেজ থাকবে, সমস্যা নেই। কোনটা? হ্যাঁ, বাংলায় করা যাবে, সমস্যা নেই। বাংলার পেজের নামের চাইতে ইংলিশ নামটা বেটার না? ইংলিশে নিচ্ছে না, এটা সমস্যা। আচ্ছা, আমি এখানে অল বেস দিয়ে দিই। হ্যাঁ, আসলে মূল সমস্যাটা হচ্ছে এই যে বড় হাতের আইটি লিখেছি, তো এটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনার হচ্ছে বড় হাতের এখানে লেখা যাবে না। এরপরে যা লিখবো সব ছোট হাতে লিখতে হবে। এর আগে কি দিয়েছিলাম? আইটি সার্ভিস না? ক্লাসে আচ্ছা, তো দেখেন আমরা সাকসেস হয়েছি, বলছে ডিভাইড সার্ভিস ওয়াজ ক্রিয়েট, অর্থাৎ আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে বলছে, ডিসক্রিপশন যেহেতু দেই নাই, এখানে একটা প্রোফাইল পিকচার এবং একটা কভার ফটো দিতে বলছে। তো এখান থেকে আমরা একটা প্রোফাইল পিকচার দিয়ে দেব, আমার পেজ যে রিলেটেড সেই রিলেটেড। চাইলে আমরা এখানে একটা আমাদের যে লোগোটা আছে সেটাকে ব্যবহার করতে পারি। এজন্য আমি অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করেছি এবং আমাদের যে লোগোটা আছে এই লোগোর সাথে আমাদের স্লোগান আছে। তো আমি এটা আপলোড করে দিলাম। দেখেন ডান পাশে আমাদের প্রিভিউ দেখাচ্ছে যে এই পেজটা আসলে যদি ক্রিয়েট হয় দেখতে কেমন হবে। এই মুহূর্তে আমরা যে কাজটা করছি সেটা মার্কেট প্লেসে দুই রকম ভাবে পাবো।
একটা হচ্ছে শুধুমাত্র ক্রিয়েটের জন্য, অর্থাৎ পেজ ক্রিয়েটের জন্য ক্লায়েন্ট আমাদেরকে হায়ার করবে। অনেক সময় হয় কি শুধুমাত্র প্রোফাইল, সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ক্রিয়েট করার জন্য ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে। অর্থাৎ এর আগে একটা ব্যাচে এরকম হয়েছিল যে 2টা ফেসবুক অ্যাকাউন্ট 2টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে $100 দিয়েছে। খারাপ? এটা অনেক ভালো, 10 মিনিটে ইনকাম, তাই না? অনেক সময় এরকম হয়। তো এখানে আমরা প্রোফাইল পিকচার দিয়েছি, আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা কভার ইমেজ দিচ্ছি, এটা আমি পরবর্তীতে চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? এটাই দিয়ে দিই। প্রোফাইল পিকচার এবং কভার ইমেজ দুইটাই আমাদের এই লোগো হিসেবে থাকলো, ঠিক আছে? সেভে ক্লিক করছি। এর পাশে আমাদের প্রিভিউ দেখাবে, যদিও ডেস্কটপ প্রিভিউ যেটা আছে। আচ্ছা, এটাও অনেক ইয়ে হয়েছে, সাইজ ঠিক নাই আর কি। একটু এডিট করে দিলাম, দেখতে এখন এরকম লাগবে, ঠিক আছে? পেজের সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সেগুলোকে নোট করে নেবেন, ঠিক আছে? পেজের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা ইউজার নেম, যেটা লিখে সার্চ করলে, এখন ড্রিম আইটি সার্ভিস লিখে সার্চ করলে, ফেসবুকে সার্চ করেন আপনারা, যদি পারেন সার্চ করে দেখেন, এই পেজটা না আরো অসংখ্য এরকম পেজ আছে আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে, কিন্তু এই পেজটা দেখাবে না। কারণ কি? কারণ হচ্ছে এরকম পেজ, একই নামে পেজ কিন্তু আরো অনেক থাকতে পারে। সেক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের ইউজার নেম। ইউজার নেম লিখে যখন সার্চ করব তখন দেখাচ্ছে না, না? হ্যাঁ, আসবে না, এটাই স্বাভাবিক। এখন যদি আমরা একটা ইউজার নেম ক্রিয়েট করি তাহলে কিন্তু এই ইউজার নেম লিখে সার্চ করা মাত্র আমাদের এই পেজটা চলে আসবে। ইউজার নেম কি? অন্যটা আসছে, তাই না? এখন আমাদেরটা আসার ব্যবস্থা করে দেবো যে কিভাবে আমরা সার্চ রেজাল্টে আসতে পারি, ঠিক আছে? ইউজার নেম সম্পর্কে একটু বলি। ইউজার নেম সবসময় ইউনিক হয়। হ্যাঁ, ইউজার নেম সম্পর্কে এর আগে বলেছি না? না, কিওয়ার্ড টাইপ না। ইউজার নেম সবসময় ইউনিক হয়, অর্থাৎ ফেসবুকে ইতিপূর্বে যে নাম কেউ ব্যবহার করেছে, মনে করেন 2 লক্ষ মানুষ ফেসবুক ব্যবহার করে, তাহলে আপনাকে এই 2 লক্ষ মানুষ ইতিপূর্বে যে নাম একবার ব্যবহার করছে, একবার ব্যবহার হয়েছে, সে নাম আপনি আর ব্যবহার করতে পারবেন না। বুঝতে পারছেন? অর্থাৎ আপনাকে একদমই আলাদা হতে হবে। এরকম একটা নাম হবে হচ্ছে আমাদের ইউজার নেম। ইউজার নেম কখনো 2টা হয় না। পেজের নাম হতে পারে, আমার নামও স্বপন হতে পারে, এই ভাইয়ের নামও স্বপন হতে পারে, কিন্তু ইউজার নেম কখনোই স্বপন হবে না। স্বপন 1 হতে পারে, স্বপন 2 হতে পারে, এরকম। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের বাটন পেজের ক্ষেত্রে। অলরেডি আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করেছি। এখন যেগুলো শিখবো সেটা হচ্ছে পেজ অপটিমাইজেশন। অপটিমাইজেশন করলে কি হয়? হ্যাঁ হ্যাঁ, পেজটা রিচ করার জন্য আমাদের অপটিমাইজেশন করতে হবে। অপটিমাইজেশন হচ্ছে আমাদের পেজের যে সার্ভিসগুলো দিব সেই সার্ভিসগুলো সম্পর্কে টোটাল বিস্তারিত, যেন অডিয়েন্সরা বুঝতে পারে আমার পেজটা কি সম্পর্কিত, সেই জন্য সকল তথ্য দিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে এখানে একটা বাটন অ্যাড করতে হবে। তো বাটন অ্যাড করার জন্য প্রথমে আমরা ক্লিক করব অ্যাড এ বাটনে। আমার বিজনেস পারপাসে, এটা আমি কিন্তু 2 টাইপেরই দেখাচ্ছি। যদি একটা পার্সোনাল পেজ হয় সেক্ষেত্রেও কিভাবে করবেন, একটা বিজনেসের জন্য কিভাবে করবেন। তো সাধারণত ক্লায়েন্ট আমাদেরকে যখন হায়ার করবে তখন সেইটা হবে বিজনেস পারপাসে। তো আপনাকে কিন্তু বলবে যে তুমি কি বিজনেস পেজ ক্রিয়েট করতে পারো, তখন আবার ঘাবড়াই যায় না যে কি ব্যাপার, আমি তো ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি, বিজনেস পেজ কি? ঠিক আছে, তো দেখেন বাটন কতগুলো অ্যাড করা যাবে।
এটা যদি আমার কোনো শপিং মানে দেখা যাচ্ছে আমি টি শার্ট সেল করি পেজের মাধ্যমে বা কোনো কিছু একটা সেল করে থাকি, তাহলে সেখানে আমরা শপ নাও বা বুক নাও, অর্থাৎ আমি যদি কোনো হোটেলের কর্মকর্তা হই, হোটেলের জন্য হয়, তাহলে এটাকে বুক দিতে পারবো। বুঝতে পারছেন? টিকিট যেটা আর কি, সেটা করে রাখতে পারবো। এরপরে স্টার্ট অর্ডার আছে, গিফট কার্ড। গিফট কার্ড সম্পর্কে জানেন আপনারা? আচ্ছা, যারা জানেন, হ্যাঁ, এটার মাধ্যমে শপিং করা যায়। এটা একটা কুপন টাইপ বিষয়, কোড ইউজ করলে আপনার হচ্ছে পেমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আপনি চাইলে বাটনে ফলো দিতে পারেন, কল দিতে পারেন, কন্টাক্ট আস দিতে পারেন, সেন্ড মেসেজ হোয়াটসঅ্যাপে, তারপরে হচ্ছে সেন্ড ইমেল, লার্ন মোর, সাইন আপ, যে কথা আপনার প্রয়োজন বিজনেস পারপাসে। এখন হচ্ছে আমাদের লিড জেনারেশনের কাজ যদি করতে হয়, তাহলে আমরা কি দিব? লিড জেনারেশনের যদি কাজ করতে হয়, তাহলে পেজে কি দিব? মনে করেন লিড জেনারেশন সম্পর্কে তো আমি বলেছি যে কি করতে হয় লিড জেনারেশনের কাজে। সংরক্ষণ করতে হলে আমাদের সাইন আপ বাটন দিতে হবে, তাই না? সাইন আপ শেষে তার ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো লিখে যাবে। তো এভাবে আমরা সাইন আপ করতে পারি। এরপরে দেখা যাচ্ছে আমার একটা সফটওয়্যার আছে, অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, তাহলে ইউজ অ্যাপস, প্লে গেম, ওয়াচ ভিডিও। দেখা যাচ্ছে আমি ভিডিওর মাধ্যমে ফানি কন্টেন্ট তৈরি করি, যেটা বলছিলাম যে ওই যে রাজপ্রো যে ভিডিওগুলো মেক করে, তো সেই ভিডিও ধরেন ভিডিওর মাধ্যমে আর্ন করা যায়, তাই না? মনিটাইজেশন পেলে। তো এভাবে আপনি চাইলে ওয়াচ ভিডিও সেটাও করে দিতে পারেন, সব নাও করে দিতে পারেন। আমাদের যেটা সেট আপ করে দেখাচ্ছি, সেটা সচরাচর যেটা চলে সেটা হচ্ছে সেন্ড মেসেজ, ঠিক আছে? আমি এখানে সেন্ড মেসেজটা সেট আপ করে দিলাম, তাহলে দেখেন এখানে সেন্ড মেসেজ অ্যাজ এ ভিজিটর। আমি যদি এটা ভিজিট করি, এটা যেহেতু আমি অ্যাডমিন হিসেবে ভিজিট করছি, তাহলে এখানে মোড়ে ক্লিক করে, সরি, এসেছে কি কি কমপ্লিট করেছি? একটা বাটন অ্যাড করেছি, পেজের নাম দিয়েছি, কভার ফটো দিয়েছি, প্রোফাইল পিকচার দিয়েছি, রাইট? এগুলো হ্যাঁ হ্যাঁ ইউজার নেম ক্রিয়েট করতে একটু ঝামেলা হবে, যেহেতু আমার এটাতে হচ্ছে অনেকগুলো পেজ আছে। তো যদি প্র্যাকটিক্যালি দেখেন, আমরা যদি ইউজার নেমে ক্রিয়েট করতে যাই, তাহলে তো দেখেন এটা আমাদের ভ্যালিড হয়েছে, ড্রিমআইটি 247 যেটা দিয়েছি এটা ভ্যালিড হয়েছে, কিন্তু ক্রিয়েট করতে গেলে নেবে কিনা, এই যে দিস পেজ ইজ নট টু ইজিবল টু হ্যাভ এ ইউজার নেম। এটার কারণ হচ্ছে এই পেজে কোনো এখনো লাইক ফলোয়ার নেই। একটু রিচ করলে এই পেজটাতে একটা ইউজার নেম ক্রিয়েট করতে দিবে। যারা নতুন, হ্যাঁ আপনারা যারা নতুন আছেন তারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার এটাতে অনেকগুলো পেজ ম্যানেজমেন্ট করা হয়, এই কারণে আমাকে ফেসবুক একটু এরকম করে রাখছে, ঠিক আছে? করতে পারবো, এটা হয়তো 4-5 দিন পরে এটা করা যাবে, সমস্যা নেই। অপটিমাইজেশন করার ক্ষেত্রে ইউজার নেম খুবই ইম্পর্টেন্ট। ইউজার নেম লিখে যখনই কেউ এই সার্চ বারে সার্চ করবে, সাথে সাথে হ্যাঁ এই পেজটা প্রথম রেজাল্টে আসবে আর কি। এরপরে দেখেন আমরা বাটন অ্যাড করা শিখলাম। এখন চলে যাব আমরা এখান থেকে সেটিংয়ে। সেটিং থেকে আমরা অনেকগুলো বিষয় এখানে খেয়াল করব, প্রত্যেকটাই যদিও দেখব, তবে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আমাদের সেট আপ করা প্রয়োজন। দেখেন অনেক সেট আপ আছে। আমাদের পেজ ভিজিবিলিটি, অর্থাৎ এই পেজটা দেখবে কে কে। যদি আমি চাই প্রাইভেট করে রাখতে, তাহলে প্রাইভেট করে রাখতে পারবো। যদি চাই যে না এটাকে পাবলিশড করে রাখবো, অলরেডি এই পেজটা পাবলিশড আছে। তো দেখেন ভিজিটর পোস্ট, অর্থাৎ কে কে এই পোস্টটা দেখতে পারবে। এই পেজে যদি পোস্ট করি তাহলে কে কে দেখতে পারবে, এটা এনিওয়ান করা আছে। এক্ষেত্রে আরও অনেক সিস্টেম আছে, সেটিং আছে, এগুলো আপনারা দেখে নেবেন, সমস্যা নেই। পেজে আপনারা স্টোরি দিতে পারবেন কিনা, নিউজ ফিডে যখন আপনি হচ্ছে অডিয়েন্সদের ভিজিবিলিটি পোস্টটা দেখতে দিবেন কিনা, সেটা সেই বিষয়ে। মেসেজের বিষয় আছে, এরপরে ট্যাগ করতে পারবেন কিনা কাউকে, সেই বিষয়গুলো আছে।
ইম্পর্টেন্ট বিষয় এই সেটিং থেকে শুধুমাত্র আমাদের এই মেসেজ সেকশনটা। আচ্ছা, আমি মেসেজ সেকশনে একটু পরে আসছি, জাস্ট আমি আপনাদের সবাইকে একটু অ্যাড করে দিই। এখন একটা বিষয় থিঙ্ক করেন, যখন একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়, ফেসবুকের প্রোফাইল, পার্সোনাল প্রোফাইল যখন হয়, তখন শুধুমাত্র লগ ইন অ্যাক্সেস একজনের থাকে, যে ক্রিয়েট করলো তার কাছেই পাসওয়ার্ড থাকে, তাই না? কিন্তু একটা পেজ ম্যানেজমেন্ট করতে হলে আমরা যতজন খুশি এখানে রাখতে পারবো, কোনো সমস্যা নেই। এই পেজটাকে আপনারাও এডিট করতে পারবেন, এটার জন্য পেজের কয়েকটা সেকশন আছে। এটাকে এডিট করতে হলে সেটিং থেকে আমাদের পেজ ইনফোতে আসতে হবে, সরি পেজ রুলসে আসতে হবে। পেজ রুলসে আসার পরে নিচে একটু স্ক্রল করলে আপনারা পাবেন অ্যাসাইন এ নিউ পেজ রুলস। এখানে দেখবেন ক্লিক করে অনেকগুলো সেকশন আছে, অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালাইস্ট। এক একজনের এক এক রকম কাজ। যেমন একজন অ্যাডমিন একটা পেজের সর্বোচ্চ ক্ষমতা রাখে, তারপরে একজন এডিটর, তারপরে মডারেটর, তারপরে অ্যাডভার্টাইজার, তারপরে অ্যানালাইজার, এরকমভাবে স্টেপ বাই একটা ক্ষমতা রাখে। তো আমি আপনাদের সবাইকে, যদি কাউকে এখানে এডিটর করতে চাই, আপনার ফেসবুক আইডির নাম বলেন। আমার সাথে অ্যাড আছেন না? তাহলে তো হবে না। আপনার এমডি এটা না? দেখেন আমি এখানে তুহিন ভাইকে সিলেক্ট করলাম, ঠিক আছে? তুহিন ভাইকে সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে অ্যাডে ক্লিক করব, তাহলে তুহিন ভাইয়ের কাছে, সরি আমার কাছ থেকে একটা পাসওয়ার্ড চাইবে, আমার ফেসবুকের যে পাসওয়ার্ড আছে সেটা চাইবে। তো আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট সেভ করে দিলাম। এখন তুহিন রাজ ভাইয়ের কাছে এটা এডিটর আকার পেন্ডিং হয়ে আছে। আপনার কাছে দেখেন ফেসবুকে একটা নোটিফিকেশন গেছে যে এই পেজ থেকে আমি আপনাকে এডিটর হিসেবে দিতে চাইছি, তো আপনি এটা অ্যাকসেপ্ট করবেন কিনা। তো আপনি যখন এটা অ্যাকসেপ্ট করবেন, এটা পার পেন্ডিং থাকবে না, তো আপনি ডিরেক্টলি এটার এডিটর হয়ে যাবেন। চাইলে এই পেজের আপনি যে কোনো কিছু পরিবর্তন করে দিতে পারবেন, অর্থাৎ প্রোফাইল পিকচার, কভার ফটো, আমাদের ডিসক্রিপশন, আমাদের যে বাটন ছিল সেই বাটন, সব কিছুই আপনারা এডিট করে দিতে পারবেন। আচ্ছা, সবারই ফেসবুক আইডির নামটা একটু বলেন, আমি কি করে দিই। মাহিন ভাই আপনার হচ্ছে MAHIN এটা না? আচ্ছা, মাহিন ভাইকে এখানে আমি অ্যাড করে দিলাম। আপনার আইডির নাম বলেন। ANIK এটা? আপনারটা? আপনার এত কঠিন নাম কেন? এল, এই যে এটা? কই অ্যাকসেপ্ট করেন আপনারা? সবাইকে ইনভাইটেশন দিচ্ছি। আচ্ছা, পরে আরেকজন, আপনি বলেন। VI, আচ্ছা BISHAL এটা? SHAHN কোনটা? এটা? আচ্ছা, এটাতে আমি অ্যাড করে দিলাম। আব্দুল্লাহ স্পেলিং কেমন আছে? কোনটা? এটা?
এটা আপনি একটু আমারে অ্যাড পাঠান, আমি হচ্ছে অ্যাড করে দিচ্ছি। আপনার ফেসবুক আইডিটা বলুন। আমার সাথে অ্যাড আছে না? এমডি আশিক আহমেদ। এটা এটা এখন খেয়াল করেন, আমরা এখানে যে কয়জন আছি সবাই মিলে এই পেজটাকে ম্যানেজমেন্ট করতে পারবো। এই কখনো যদি আচ্ছা এই যে শুধুমাত্র এটা না, এটা তো 2 days ago। আচ্ছা আমি ফোন করি। এটা না এখন আপনারা পেজটাকে যদি ভিজিট করেন তাহলে দেখবেন আপনাদের পেজ সেকশনে, আমি একটু হোম থেকে দেখাই, আপনাদের এই পেজ সেকশনে ক্লিক করবেন, এখানে পাবেন আপনাদের ওই পেজটা, এই যে এটা। ওকে, অপটিমাইজ করতে হলে আর কি কি করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে একটু বলি। পেজের যে কোনো সেটিং পরিবর্তনের জন্য পেজ থেকে আমরা এডিট পেজ ইনফো নামে যে ট্যাবটা আছে এখানে, এই ট্যাবটা আমরা ঠিক করে নিতে পারি। এরপরে খেয়াল করেন আমাদের পেজের ইন্টারফেসটা কেমন আছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের হোম সেকশন, তাই না? এটা থাকবেই, প্রত্যেকটা পেজে আমাদের এই মেনুটা থাকবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সার্ভিস, এরপরে আছে রিভিউস, এরপরে সব মোড়ের ভিতরে অনেক কিছু হয়তো আছে, হ্যাঁ এই যে অনেকগুলো আছে। তো আমরা চাইলে এগুলোকে ঠিকঠাক করে নিতে পারি, অর্থাৎ আমি চাচ্ছি হোমের পরে সব বাটনটা থাকুক বা হোমের পরে ভিডিওস থাকুক, যেটা চাই আর কি। চাচ্ছি রিভিউয়ের জায়গায় অ্যাবাউটটা থাকুক, আর বাদ বাকিগুলো দরকার নেই, যেমন জব, ইভেন্ট, অফার্স, এগুলোর দরকার নেই। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে আসার পরে এখান থেকে ক্লিক করব টেমপ্লেট অ্যান্ড ট্যাবস। এখানে একদম কমন প্যাটার্ন যেটা আমাদের সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে প্রয়োজন হবে সেই অংশটুকুই আমি দেখাচ্ছি কিন্তু, ঠিক আছে?
ক্লায়েন্ট যখন আপনাকে হায়ার করবে তখন কিন্তু এই সেকশনগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। সো এই ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখাচ্ছি, খেয়াল করেন। এখানে যে যে ট্যাবগুলো আমাদের পেজে শো করছিল এখানে অন করা আছে। আমি যদি মনে করি যে সেই মেনুটা, সেই অপশনটা, ট্যাবটা আমি অফ করে দিব, চাইলে অফ করে দিতে পারি। কিভাবে করতে পারি দেখেন, এখান থেকে ইভেন্টটাকে আমি চাচ্ছি অফ করে দিতে, তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করব, তাহলে বলছে যে ট্যাব রিমুভ সাকসেসফুল, অর্থাৎ এখানে আমাকে কোথাও সেভ করতে হবে না, অটোমেটিক্যালি এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমি চাচ্ছি না যে জব এই সেকশনটা থাকুক, পরবর্তীতে প্রয়োজন হলে আমি আবার যখন তখন অন করে নিতে পারবো। ঠিক আছে, আমি জবটাকে অফ করে দিলাম। এখন এটাকে সাজানোর জন্য আমি করছি কি, প্রথমে হোম থাকবে, তারপরে থাকবে অফার। ওকে, এরপরে আমি চাচ্ছি আমাদের অ্যাবাউট সেকশনটা থাকুক। দেখি অ্যাবাউটটাকে জাস্ট এটাকে কি করতে হবে, চেপে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে। এটাকে মাউস ধরে মাউসে এভাবে ক্লিক করে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে। বুঝতে পারিনি। ফোন বুঝতে পারি না আমি, ফোনে আচ্ছা, ফোনে এটা করতে পারবেন না। ঠিক আছে, এভাবে যেভাবে করছি ড্র্যাগ এন্ড ড্রপ যেভাবে করছি এভাবে করতে পারবেন না, ল্যাপটপে করতে পারবেন। অফারের পরে আমরা অ্যাবাউট সেকশনটাকে রেখে দিলাম। ঠিক আছে, এভাবে আপনারা সাজিয়ে নিতে পারেন। এখন যদি আমরা আমাদের পেজে ব্যাক করি, তো দেখেন আমি যেভাবে এখানে সাজাইছিলাম, প্রথমে আমাদের হোমটা দিয়েছিলাম, এরপরে অফার দিয়েছিলাম, অ্যাবাউট দিয়েছিলাম, যেভাবে ছিল ওইভাবেই আছে, যেভাবে আমি সাজাইছি। ঠিক আছে, এরপরে আমরা আবার একটু সেটিংয়ে যাই। ট্যাব তো দেখলাম, এখন আমরা দেখবো একটু টেমপ্লেটস এর ক্ষেত্রে কেমন পরিবর্তন হতে পারে। এখান থেকে ট্যাব অ্যান্ড টেমপ্লেট সেটিংয়ে আবার ক্লিক করব। করার পরে এখানে দেখেন টেমপ্লেট নামে সেকশন আছে, এটা সবার উপরে আছে যেটা। এখন আমাদের পেজের ইন্টারফেস কেমন দেখাচ্ছিল সবার হয়তো মনে আছে। এখন দেখেন বিজনেস, এখানে কয়েকটা টেমপ্লেটস আছে। তো সার্ভিস দেওয়ার ক্ষেত্রে যে টেমপ্লেটটা ফেসবুকে সবচাইতে রেকমেন্ডেড সেটা আমাদেরকে অটোমেটিক্যালি সেট হয়ে আছে। ঠিক আছে, চাইলে আমরা এখান থেকে অনেকগুলো করে নিতে পারি। এখান থেকে শপিং করতে পারি, ভিডিও পেজ হতে পারে, স্ট্যান্ডার্ড হতে পারে, বিজনেস পেজ হতে পারে। এটা হচ্ছে ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী আপনারা এগুলো চেঞ্জ করে দেখে নেবেন। যেহেতু আমাদেরটা সার্ভিস রিলেটেড, এই কারণে আমরা সার্ভিসের যে টেমপ্লেটটা আছে সেটা ইউজ করছি। এখন ক্লায়েন্টের যদি বিজনেস হয় তাহলে বিজনেস করে দেবো, যদি শপ রিলেটেড হয় তাহলে শপিংটা করে দেবো, যদি ভিডিও রিলেটেড হয় তাহলে ভিডিও করে দেব। ঠিক আছে, এখান থেকে আমরা এভাবে টেমপ্লেটটা চেঞ্জ করতে পারি। ফোনে থেকে করা যাচ্ছে। কাজ তো আমরা যখন করব তখন অবশ্যই ল্যাপটপে করব, তাই না? ক্লায়েন্টের কাজ যখন করব তখন কিন্তু ল্যাপটপে করব। আচ্ছা, অপটিমাইজেশনের কাজ কিন্তু আমাদের এখনো শেষ হয়নি। অপটিমাইজ করতে হলে এখান থেকে আমাদের এডিট পেজ ইনফো যে সেকশন আছে এটাতে ক্লিক করতে হবে। এরপরে দেখেন আমাদের যে ইউজার নেম সেটা সিলেক্ট হয়নি, এখনো ডেসক্রিপশন দেয়া হয়নি, তার মানে হচ্ছে আমাদেরকে দিতে হবে। অপটিমাইজ, একটা ফুল অপটিমাইজ করার ক্ষেত্রে আমরা যে ফ্রিল্যান্সার হিসেবে একটা মার্কেট প্লেসে সার্ভিস দিব, এটার জন্য সর্বপ্রথম আমাদের যে পেজগুলো থাকবে সেগুলোকে 100% ফুলফিল করতে হবে। প্রত্যেকটা জায়গা আমাদের ফুলফিলভাবে ঠিকঠাক রাখতে হবে। এখন দেখেন এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, যেন কেউ আমাদের অ্যাবাউট সেকশনে আসলে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য সেই জায়গাটা পায়। তো কন্ট্যাক্ট করার জন্য এখান থেকে আমরা বাংলাদেশি নাম্বারটা সিলেক্ট করে দেব। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। ফোন নাম্বার চাচ্ছে, আমরা ফোন নাম্বার দিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে, আমরা এই ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এখন চাইলে আপনি যদি মনে করেন যে না আমি ফোন নাম্বারটা হিডেন করে রাখতে চাই, আমি চাই না যে কোনো অডিয়েন্স আমার ফোন নাম্বার
দেখুন, তাহলে এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন, মাই পেজ ডাজ নট হ্যাভ এ ফোন নাম্বার, এটা করে দিতে পারেন। এখন আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপে সবাই মেসেজ করুক, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, দিয়ে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি অফ রাখবেন, অর্থাৎ ডিরেক্টলি কেউ কল করলে ফোনে পাবে না কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে, অ্যাকাউন্টটা চালু রাখবেন। এটাও করে রাখতে পারেন, এই যে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিয়ে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে যেটাই চেঞ্জ করব এটা অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে। এখানে বলছে কি ইউর চেঞ্জ হ্যাজ বিন সেভ। হ্যাঁ, এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, তো আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিই। যদি আমাদের ওয়েবসাইট থাকে তাহলে আমাদের ওয়েবসাইটের নামটাও এখানে দিয়ে দেব। আমাদের ওয়েবসাইট আছে কিন্তু এখনো ডিজাইনটা করা হয়নি, ঠিক আছে? তো আমরা আমাদের ওয়েবসাইটের যেটা ইউআরএল আছে সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিলাম। এটা ক্লায়েন্টের যদি থাকে তাহলে দিব, না থাকলে দেওয়ার দরকার নেই। অ্যাড্রেস এখানে আমরা লিখে দিই নাটোর সদর নাটোর। ক্লায়েন্টের যে অ্যাড্রেস দিবে এখানে দেখেন যখনই নাটোর দিয়েছি অটোমেটিক্যালি গুগলের যে ম্যাপ ছিল এই ম্যাপটা সেই লোকেশনটা বুঝতে পারছে যে এটা রাজশাহী ডিভিশনের মধ্যে নাটোর, তো আমি এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? এই অপটিমাইজেশনগুলো আমাদের কিন্তু করে রাখতে হবে। এরপরে দেখেন আমাদের সার্ভিসেস এরিয়া, কোন এরিয়ার মধ্যে আমরা সার্ভিস দিব সেটা বলছে। তো আমরা পুরো বাংলাদেশি সার্ভিস দিব, এই জন্য বাংলাদেশ লিখব। আচ্ছা, এটা ডিভিশন আকারে দেখাচ্ছে যেহেতু আমরা এখানে নাটোর লিখি, নাটোর রাজশাহী ডিভিশন, ঠিক আছে? এটা সার্ভিসেস এরিয়া আমরা দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আওয়ার্স নামে যেটা মেইন করছে সেটা হচ্ছে আমাদের এই পেজ থেকে সার্ভিস কতক্ষণ দেব আমরা, আমাদের সার্ভিস রিলেটেড পেজ, তাই না? সেই সার্ভিসটা কতক্ষণ দিব সেই বিষয়ের জন্য এখানে আমাদেরকে বলছে। তো আমরা এটা করে রাখবো অলওয়েজ ওপেন, ঠিক আছে? আমাদের যে কোনো সময় এটা যে কেউ কন্ট্যাক্ট করে সার্ভিসটা নিতে পারবে। এরপরে টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, যদি আপনার কোনো টেম্পোরারি কারণে এটা যদি ক্লোজ হয়ে থাকে, এখানে 3টা অপশন আছে, যে কারণে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন এখানে। যেহেতু আমাদের এটা আসলে কোনো সার্ভিস বন্ধ থাকবে না, এই কারণে আমরা এটা সিলেক্টও করছি না। কোভিড-19 কারণে যদি আপনার পেজে কোনো অ্যানাউন্স আপনি করতে চান, নিজে থেকে লিখে করতে পারবেন এরকম না। এটা হচ্ছে ফেসবুক তাদের আপডেট করেছে যে এরকম থেকে আপনি চাইলে আপনার নোটিফিকেশন দেখাতে পারেন যে কোভিড-19 কারণে আমাদের পেজটা আপাতত বন্ধ আছে বা এরকম টাইপ আপনি দিতে পারেন। এখান থেকে সিলেক্ট করে দিতে পারে যেটা আপনার রিলেটেড হবে। তো যেহেতু আমাদের এটা বন্ধ থাকবে না, তো এটা রেখে দিব। যদি আপনার কোনো প্রাইভেসি পলিসি থাকে, অর্থাৎ এখানে সার্ভিস নিতে হলে আপনাকে কি কি করতে হবে, মনে করেন এখানে সার্ভিস নিতে হলে 2000 টাকা পেমেন্ট করতে হবে, এই পেমেন্টটা কিভাবে করতে হবে, সে ফিজিক্যালি করবে নাকি কোনো পেমেন্ট মেথডে করবে নাকি ব্যাংকে দিবে বিকাশে দিবে, এই বিষয়গুলো এই প্রাইভেসি পলিসিগুলো আপনি এখানে লিখে দিবেন। অবশ্যই ক্লায়েন্ট আপনাকে এখানে প্রোভাইড করবে, এখানে লিখবেন না। অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে যে প্রাইভেসি পলিসি থাকবে সেই প্রাইভেসি পলিসির একটা লিঙ্ক আমরা এখানে অ্যাটাচ করে দেব। ইমপ্রেসাম কি? ইমপ্রেসাম হচ্ছে আমরা যখন ডিসক্রিপশন লিখব, এই বক্সটাতে খেয়াল করেন, এই ডিসক্রিপশনের একটা লিমিটেড ক্যারেক্টার আছে, এইখানে খেয়াল করেন, এই জায়গাটা 255 ক্যারেক্টার, 255 ক্যারেক্টারের মধ্যে আপনাকে ডিসক্রিপশন শেষ করতে হবে। এর চাইতে মানে 56টাও লিখতে দিবে না, 256টাও লিখতে দিবে না, তাহলে তো আমার তো শর্ট হয়ে যাচ্ছে লেখাটা, আমি তো ফুলফিল লিখতে পারছি না। এই কাজটা আমরা এই ইমপ্রেসাম এই জায়গাটায় করতে পারবো, এই জায়গায়
আমার যত বড় খুশি, দেখেন প্রায় প্রায় না, একদম স্পেসিফিক বলে দিয়েছে 2000 ক্যারেক্টার লিখতে পারবো। মনে হচ্ছে অনেক বড়, যত বড় কন্টেন্ট লিখলে এর মধ্যে আমরা পুরো বিজনেস সম্পর্কে বোঝাই দিতে পারবো অডিয়েন্সকে। এটা হচ্ছে সেই জায়গা। আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্ট সম্পর্কে আপনি এখানে বলে রাখতে পারেন। যদি আপনি কিছু অফার করতে চান, যে হ্যাঁ আমার এই পেজটা কোনো অডিয়েন্স এসে দেখলে বুঝতে পারবে যে এই প্রোডাক্টে এই অফারটা চলছে। এরপরে অ্যাডিশনাল ইনফরমেশন, আপনি যদি চান যে আরও কিছু ইনফরমেশন আমার অডিয়েন্সকে জানানো প্রয়োজন, সেই সম্পর্কে আপনি এখানে লিখে রাখতে পারেন। প্রাইস রেঞ্জ এখানে মিন করছে হচ্ছে আপনার যে সার্ভিসটা দিবেন এটার ভ্যালু কেমন। দেখা যাচ্ছে 1 ডিজিটের মানে $1 মধ্যে 1 2 3 4 মানে 1 থেকে 9 পর্যন্ত যদি হয় তাহলে সেটা হবে চিপ রেট, এটা 1 ডিজিটের হবে। যদি দেখা যাচ্ছে 2 ডিজিটের মানে হচ্ছে কত পর্যন্ত হবে, 99 পর্যন্ত। আপনার $99 মধ্যেই আপনার সার্ভিসটা সীমাবদ্ধ, তাহলে 2 ডিজিটের করে দিতে পারি। এরপরে 3 ডিজিট 4 ডিজিট এভাবে করে দিতে পারি। সেটা যদি ক্লায়েন্টের চাহিদা থাকে, না থাকলে এগুলো সেটিং করার দরকার নেই। কি রাখবো, আনস্পেসিফিক। ঠিক আছে, এটা রেখে দিব। এরপরে দেখেন একটা ইম্পর্টেন্ট বিষয় আসছে, এটা হচ্ছে আদার্স অ্যাকাউন্ট। আদার্স অ্যাকাউন্টটা কি, সেটা হচ্ছে আমাদের তো অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও অ্যাকাউন্ট আছে, তাই না? এখানে সেই অ্যাকাউন্টের ইউজার নেম অর্থাৎ উপরে যে প্রোফাইল লিঙ্ক থাকে সেই লিঙ্কটা এখানে অ্যাড করে দিতে পারবো। যেমন এখানে সিলেক্ট হয়ে আছে ইনস্টাগ্রাম, আমি যদি চাই যে না টুইটারের, আমি চাচ্ছি যে টুইটারের যে ইউজার প্রোফাইল লিঙ্ক আছে সেটা অ্যাড করে দেবো। কীভাবে পারি দেখেন, আমরা একটু টুইটারে যাই। আচ্ছা, আমি জাস্ট টুইটারের লিঙ্কটা এখান থেকে নিলাম, দেখি এটা অ্যাড করা যায়। তো দেখেন এখানে আমার টুইটার অ্যাড হয়েছে। এখন আমি চাচ্ছি আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে। এভাবে আপনার যতগুলো সোশ্যাল মিডিয়াতে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা এখানে অ্যাটাচ করে দিতে পারবেন। অর্থাৎ কোনো ভিজিটর যদি আপনার এই পেজটাতে ভিজিট করতে আসে তাহলে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট দেখে আপনাকে ট্রাস্ট করতে পারে। এগুলো হচ্ছে ম্যানুয়াল মার্কেটিংয়ের বেসিক কাজ। এটা আপনাকে করতেই হবে। একটা পেজকে রিচ করাতে হলে প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দিয়ে এগুলো অ্যাটাচ করতে হবে। তো পেজ ইনফরমেশন, পেজের যে এডিটিং সেকশন ছিল সেই সেকশনে আমাদের এতটুকুই কাজ। এতটুকু যদি আমরা ফুলফিল করতে পারি, একটা পেজ ফুলফিলভাবে আমাদের এ পর্যন্ত স্টার্টিং থেকে এই পর্যন্ত যতটুকু দেখাইছি এতটুকু যদি করতে পারি, আমরা সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করতে পারবো। ঠিক আছে, এখন দেখেন এখানে ইনহাইটস নামে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের পেজের যে আপস অ্যান্ড ডাউন। অর্থাৎ আমি যদি কোনো এই পেজে লাইক পাচ্ছি, কত ভিউ হচ্ছে, মানে টোটাল রিপোর্ট, আমার পেজটার একটা টোটাল রিপোর্ট এই সেকশনটাতে আমরা দেখতে পারি। দেখেন এখানে আমাকে সামারি দেখাবে। যেহেতু এই মাত্র ক্রিয়েট করলাম সেক্ষেত্রে তেমন কোনো ইনফরমেশন এখানে নেই। পেজের অন অ্যাকশন, পেজ ভিউ, কতজন এই পেজটাকে ভিউ করলো, পেজের প্রিভিউ হয়েছে কতগুলো, পেজ লাইক হয়েছে কতগুলো, পোস্ট রিচ হয়েছে কতগুলো, সমস্ত ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে ফলোয়ার, অ্যাড, লাইক বলেন সমস্ত বিষয়গুলো আলাদা আলাদাভাবে দেখতে পারবো। আর ওভারভিউতে ক্লিক করলে টোটাল বিষয়টা একত্রিত দেখতে পারবো আর কি, এই ওভারভিউতে ক্লিক করলে। তো দেখেন এখানে আমাদের যে কয়টা স্টেপ ছিল তার মধ্যে 10টা কমপ্লিট হয়ে গেছে আর 3টা বাকি আছে। 3টার মধ্যে হচ্ছে ধরেন একটা ডিসক্রিপশন, ইমপ্রেশন এখন অ্যাড করি নাই, ইউজার নেম বাকি আছে। এগুলো যখন আমরা অ্যাড করব এটা কমপ্লিট হয়ে যাবে। তো ইউজার নেম রাইট নাও হচ্ছে না, 2-1 দিনের মধ্যে করতে পারবো।
এটা ছিল অপটিমাইজেশনের কাজ। আমাদের আসলে খুবই ফাস্ট শিখতে হবে, কারণ হচ্ছে শুধুমাত্র আমরা একটা ফেসবুকের পেজের ভেতরে আছি, অসংখ্য ক্লাস বাকি আছে, আরও অ্যাডভান্স লেভেলে যেতে হবে, এই কারণে খুবই দ্রুত শিখতে হবে। ঠিক আছে, একদিনে যে অপটিমাইজেশন শিখে ফেলবো এরকম না, আপনাদের প্রচুর কাজ করতে হবে, বাসায় হোমওয়ার্ক করতে হবে প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা, এটার পিছনে দিতে হবেই আপনাকে। যদি দিতে না পারেন তাহলে এই কাজগুলো আপনাকে দ্বারা সম্ভব হবে না, মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন না, এটাই বাস্তবতা। কেউ যদি মনে করেন এই ক্লাস দেখে হয়তো এই পেজ সম্পর্কে শিখে যাবেন, সম্ভব না, নিজেকে কাজ করতে হবে। তো আপনাদের প্রত্যেককে এডিটর করে দিয়েছি, দেখি আপনারা নিজের থেকে ডিসক্রিপশন, ইমপ্রেশন এবং ইউজার নেম ক্রিয়েট করে ফেলবেন। এটা ছিল আমাদের একটা বিজনেস বলেন বা একটা সার্ভিস বলেন বা একটা পার্সোনাল পেজ ক্রিয়েট করা, এটা জাস্ট ক্রিয়েটের কাজ, ক্রিয়েট এবং অপটিমাইজেশন যেটা ছিল সেটার কাজ। এখন এটাকে মার্কেটিং পর্যায়ে নিয়ে যেতে হবে। আমরা জানি মার্কেটিং 2 ধরনের, তাই না? তো একটা ছিল হচ্ছে ম্যানুয়াল মার্কেটিং। ম্যানুয়াল মার্কেটিং এর মধ্যে একটা স্টেজ আমি এখন দেখাবো কিভাবে এটাতে আমি লাইক ফলোয়ার বৃদ্ধি করাতে পারি, তাই না? এটা করার জন্য আমার যে পেজের ইউআরএল আছে এটা নিয়ে আমার ফেসবুকের যে আমার যে ফ্রেন্ডগুলো আছে আমার নিউজ ফিডে পোস্ট করতে পারি। আমি পোস্ট করে বলতে পারি দিস ইজ মাই পেজ, এরকমভাবে আমি চাইলে দিতে পারি। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট পাঠাতে পারি এই পেজের জন্য। তো ইনভাইট পাঠানোর জন্য কি করব, নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবো ইনভাইট ফ্রেন্ড টু লাইক ইউর পেজ। ঠিক আছে, এখান থেকে একটা একটা করে আমি যদি ইনভাইট পাঠাই তাহলে আমার প্রত্যেকটা ফ্রেন্ডের কাছে একটা করে নোটিফিকেশন যাবে। এই নোটিফিকেশন সে দেখতে পাবে যে আমি এই ড্রিম আইটি সার্ভিস নামে এই পেজ থেকে তাকে ইনভাইট করেছি, সে তখন লাইক করবে। তো এটা একটা একটা করে 5000 জনকে পাঠানো অনেক বোরিং, তাই না? সেটার জন্য কি করতে পারি, এখান থেকে সি অল ফ্রেন্ড করতে পারি, এরপরে এখান থেকে সিলেক্ট অল করে দিব। ঠিক আছে, এই পপ আপটা যখন আসবে তখন আমরা এখান থেকে সিলেক্ট অল করে সেন্ড ইনভাইট। আচ্ছা, এটা আসলে নতুন পেজ, যার কারণে একটু সমস্যা করছে। আর সবচেয়ে বড় সমস্যা যেটা, আমার একটা অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো পেজ হয়ে গেছে, এটার কারণে একটু বেশি সমস্যা হচ্ছে। আমি কিছু এভাবে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে অনেকগুলো যখন একসাথে ইনভাইট করছি ফেসবুক এটাকে স্প্যাম হিসেবে ধরছে আর কি। ঠিক আছে, এভাবে সিলেক্ট করে ইনভাইট করতে পারি। দেখেন অল্প কিছু যখন পাঠালাম তখন বলছে ইনভাইট সেন্ড, যখন আমি অল করছি তখন হচ্ছে না। আরেকটা স্টেপ কমপ্লিট হওয়ার কথা, হ্যাঁ দেখেন আরেকটা স্টেপ কমপ্লিট হয়েছে, অর্থাৎ ইনভাইটেশনও একটা স্টেপের মধ্যেই পড়ে। এটা ছিল একটা মার্কেটিং। এখন কথা হচ্ছে এগুলোকে রিচ করাতে হলে কি কি করতে হবে। একটা পেজ সোশ্যাল মিডিয়াতে ম্যানুয়াল মার্কেটিংয়ের ক্ষেত্রে রেগুলার পোস্ট করা জরুরি, প্রতিনিয়ত পোস্ট করতে হবে। আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিস সম্পর্কে প্রতিদিন একটা করে পোস্ট কম্পালসারি থাকতে হবে, সেটা তাহলে রিচ করবে। ফেসবুক দেখবে যে না এই পেজটা অ্যাক্টিভ, এটা বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ঠিক আছে, আরেকটা ছিল আমাদের কি পেইড মার্কেটিং। পেইড মার্কেটিংটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। ম্যানুয়াল মার্কেটিং সম্পর্কে একটু বলি আজকে। এইটাকে এখন আমি শেয়ার করে দিতে পারি। এই যে ড্রিম আইটির যে লোগোটা আমি এখানে পোস্ট করেছি, এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করতে পারি। শেয়ারে কোথায় ক্লিক করতে পারি, এই পেজে তো এখন কয়জন লাইক কমেন্ট করেছে, একজনও করেনি। দেখেন এখানে কিন্তু 0 পিপুল রিচ 0 এঙ্গেজমেন্ট। এটা সম্পর্কে জানতে হবে, পেজে এঙ্গেজমেন্ট কি, রিচ কি, সেটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, আপনারা জানেন রিচ আর এঙ্গেজমেন্টের ডিফারেন্স কি? এঙ্গেজমেন্ট না, এরকম কিছু না। রিচ হচ্ছে, মনে করেন আপনার নিউজ ফিডে এই পিকচারটা পৌঁছেছে, আপনি দেখেছেন না, এটাতে লাইক বা কমেন্ট করলে এটা হবে হচ্ছে এঙ্গেজমেন্ট। ঠিক আছে,
কেউ যদি এই পেজটাতে লাইক বা কমেন্ট করে সেটা হবে এঙ্গেজমেন্ট, আর যতজন মানুষের কাছে এই পোস্টটা পৌঁছে যাবে সেটা হবে রিচ। ঠিক আছে, শুধুমাত্র পেজে লাইক ফ্যান ফলোয়ার বৃদ্ধি করার জন্য হায়ার করে ক্লায়েন্ট, অর্থাৎ তার ইতিপূর্বে পেজ সেট আপ করা আছে, সব কিছু ওকে, কিন্তু পেজের লাইকের সংখ্যা কম। আপনাকে লাইক বৃদ্ধি করানোর জন্য হায়ার করতে পারে। বলতে পারে যে কানাডার কোনো একটা সিটির নাম বলবে, বা শুধু কানাডার হতে পারে, বলতে পারে যে কানাডার কিছু লাইক বাড়াতে হবে, ওই পিপুলরা যেন কানাডার হয়, অর্থাৎ যারা লাইক করবে তারা কানাডাতে বসবাস করে। এ ধরনের মার্কেটিং এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, কানাডার কিছু গ্রুপে জয়েন করতে পারি। গ্রুপে জয়েন করার পরে, আচ্ছা ওই স্টেজগুলো আমাদের পরে আসবে, সো ওগুলো নিয়ে পরেই কথা বলি, আগে পেজ সম্পর্কে আরেকটু বলি। ম্যানুয়াল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা এখান থেকে শেয়ার করে দিতে পারি। এটাতে যত বেশি কমেন্ট পড়বে, কমেন্টের ক্ষেত্রে আমি একটা কথা বলেছিলাম, যে পোস্টে যত বেশি কমেন্ট পড়ে সেই পোস্টটা ফেসবুক মনে করে যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা পোস্ট। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা 10 জন মিলে যদি এখানে একটা কমেন্ট করি, এই পোস্টটা কিন্তু অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে কমেন্ট করার কারণে। বুঝতে পারছেন? এই পোস্টটা যখন আমরা 10 জনে কমেন্ট করব, আমাদের যে ফ্রেন্ডগুলো আছে তাদের কাছেও পৌঁছে যাবে, কারণ আমার ফ্রেন্ড ওরা আর আমি তার ফ্রেন্ড হয়ে এখানে কমেন্ট করেছি, এই কারণে এই পোস্টটা ওর কাছে পৌঁছাবে। এই পেজে সে যদি লাইক নাও করে তাও দেখতে পাবে, শুধুমাত্র আপনি কমেন্ট করার কারণে। হ্যাঁ হ্যাঁ, এই পোস্টটা শো করবে যে আপনি এই পোস্টে কমেন্ট করেছেন, রাইট। দেখেন আমাদের পেজটা দেখতে কেমন হবে। অলরেডি আমরা অ্যাবাউট সেকশনে দেখতে পাচ্ছি আমাদের নাম্বার শো করছে, আমাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়েছিলাম সেই ইউআরএলটা এখানে শো করছে। ভিজিটর, এজ এ ভিজিটর এটাকে কিভাবে দেখতে পাবে, বুঝতে পারছেন? এখানে যদি আমাদের ডিসক্রিপশন থাকতো, যেহেতু আমাদের ডিসক্রিপশন নাই এই কারণে এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। যদি আমাদের ডিসক্রিপশনটা থাকতো তাহলে আমাদের এখানে ডিসক্রিপশন দেখাতো। এরপরে সেন্ড মেসেজ, কোনো অডিয়েন্সের যখন আমাদের সার্ভিসটা প্রয়োজন হবে চাইলে সে এখানে মেসেজ করলে আমরা সবাই এখান থেকে দেখতে পারবো, মেসেঞ্জারে চলে আসবে। এরপরে দেখেন আমাদের ইমেল অ্যাড্রেস, এখানে যদি আমরা ক্লিক করি বা কোনো অডিয়েন্স ক্লিক করে তাহলে আমাকে সরাসরি ইমেল করতে পারবে, আমার মেল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। এরপরে দেখেন একটা বিষয় আছে, সেটা হচ্ছে টুইটারের অ্যাকাউন্ট, আমি জাস্ট twitter.com দিয়েছি, এটা আমার প্রোফাইলের ইউআরএল না। ঠিক আছে, যখন আমি এখানে প্রোফাইলের ইউআরএলটা বসাবো তখন কিন্তু একটা অডিয়েন্স এখানে এসে জাস্ট ক্লিক করা মাত্রই সেটাতে চলে যেতে পারবে, ঠিক ওয়েবসাইটের মতো। এটাতে ক্লিক করলাম তাহলে কি হবে, আমার ওয়েবসাইটে আমি চলে আসলাম। ঠিক আছে, ঠিক সেমভাবে যদি আমি এখানে আমার প্রোফাইলের ইউআরএলটা দিয়ে রাখি তাহলে টুইটার প্রোফাইলে চলে যাবে। যতটুকু দেখাইছি একটা পেজ ক্রিয়েট এবং অপটিমাইজেশনের ক্ষেত্রে এতটুকু এনা। আমি আরেকবার প্রিভিউ করছি, আজকে যেটা দেখলাম মার্কেট প্লেসে যে নামে পাবেন, মার্কেট প্লেসে এই কাজটাকে যে নামে পাবেন, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো স্কিলের মধ্যে এটা পড়ে। ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট, তারপরে ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই স্কিলগুলোর মধ্যে এটা পড়ে। তো আপনাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যদি হায়ার করে আপনাকে কি করতে হবে, সেটা হচ্ছে তার পেজটাকে তার বিজনেস রিলেটেড কন্টেন্ট দিয়ে সুন্দর করে সাজাতে হবে এবং সেই টার্গেটেড। এখন দেখেন এই পেজে যদি আমি সবগুলো 40 আপ যারা আছে এইজের ক্ষেত্রে বলছি, তো সেই লোকের কাছে পৌঁছাই এবং তাদেরকে ইনভাইট করালাম, তারাই শুধুমাত্র আমার পেজে লাইক করলো। এখান থেকে তেমন কোনো ফলাফল আমি আশা করতে পারবো না। যদি আমি টার্গেটেড নিশ অনুযায়ী সেই মানুষের কাছ থেকে ইনভাইট করে আমি লাইক নিতে পারি, এটা কিন্তু যখন আমি পোস্ট করব ইন ফিউচার তাদের এই আমার সার্ভিসটা প্রয়োজন হবে, দেখবে যে এই সার্ভিসটা তার বিজনেসের ক্ষেত্রে যদি উপকারী হয় তাহলে কিন্তু সেই সার্ভিসটা সে নেবে। তো সেই মানুষের কাছে এটা অপটিমাইজ করতে হবে বা পৌঁছাতে হবে, যে মানুষের কাছে পৌঁছালে আমার পেজের যে উদ্দেশ্য সেটা হাসিল হবে।
এটা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ম্যানুয়াল মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। তো আজকে আমরা যেটা শিখেছি, এক কথায় প্রিভিউ করতে গেলে কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়, একটা পেজ কিভাবে অপটিমাইজ করতে হয়, এবং কিভাবে একটা পেজকে ম্যানুয়াল মার্কেটিং করতে হয়, এই তিনটা স্টেজ শিখেছি। তিনটা স্টেজের স্কিল সম্পর্কে বলেছি। এটার উপরে আপনারা প্র্যাকটিস করতে থাকেন। নেক্সট ক্লাসে দেখাবো যে কিভাবে এটাকে একটা পেইড মার্কেটিং করতে হয়। ফেসবুককে টাকা দেব, ফেসবুককে টাকা দেওয়ার বিনিময়ে কিভাবে এটা, অর্থাৎ এটাকে বুস্ট এবং প্রমোট বলতে পারেন, ঠিক আছে? বুস্ট এবং প্রমোট, যেটা আমাদের এই যে অ্যাড সেন্টার থেকে মাইকিনের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে, এই আইকনের এখান থেকে আমাদের কাজগুলো করতে হবে বুস্ট এবং প্রমোটের ক্ষেত্রে। তো বুস্ট এবং প্রমোটের ডিফারেন্স কি এ বিষয়ে নেক্সট ক্লাসে আলোচনা হবে। আর নেক্সট এই কয়দিনের আপনাদের হোমওয়ার্ক হচ্ছে একটা পেজ নিজেরা ক্রিয়েট করবেন। প্রত্যেকে প্র্যাকটিসের জন্য নিজের নামে পেজ ক্রিয়েট করবেন। প্রথমে আপনার যে নাম সেই নামে একটা পেজ ক্রিয়েট করবেন এবং এটাকে সুন্দর করে একটা বায়ো দিয়ে, ইউজার নেম দিয়ে, ফোন নাম্বার, আপনার যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো এখানে অ্যাড করে দিবেন। যেমন এখানটায় আমরা দেখেছিলাম না, এই যে টুইটার যেমন করা যায়, আপনার বাদ বাকি যত সোশ্যাল মিডিয়া আছে, যত সেকশনগুলো দেখাইছি। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের আজকে মিস হয়েছে, সেটা হচ্ছে মেসেজিং। নেক্সট ক্লাসে একটু মনে করাই দিবেন, মেসেজিং সেকশনটা একটু দেখাতে হবে আপনাদের। এই পেজে যখন আপনি অটোমেটিক্যালি কোনো ভিজিটর আসবে, অটোমেটিক্যালি তাকে একটা রোবট মেসেজ করবে, হাই ওয়েলকাম টু মাই পেজ, বা এরকম আপনি যেটা সেট করে রাখবেন সেটা, হ্যাঁ, এটা হচ্ছে অটোমেটেড মেসেজ, ঠিক আছে? এটা সেট আপ করার জন্য আপনাকে ক্লায়েন্ট হায়ার করতে পারে। ক্লায়েন্টের প্রয়োজন বিভিন্ন রকমের হতে পারে, তার বিজনেস পারপাসে শুধু যেটুকু প্রয়োজন সেটুকুর জন্য হায়ার করতে পারে, আবার ফুলফিল কাজের জন্য হায়ার করতে পারে। এটা ডিফেন্স করবে হচ্ছে ওর বিজনেস এবং তার চাহিদার উপরে, ঠিক আছে? তাহলে আপনাদের প্র্যাকটিস হচ্ছে প্রত্যেকেই নিজের নামে একটা পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করার পরে পেজের যে ইউআরএল, এই পেজটাকে আমি প্রচার করব কিভাবে, এই পেজের ইউআরএল যদি এখন আমি কপি করে আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে দিই, তাহলে পেজটা সবাই দেখতে পারবেন। আপনারা প্রত্যেকের নিজের নামে একটা পেজ ক্রিয়েট করবেন এবং ইউআরএল যেটা আছে আপনাদের গ্রুপে মেসেজ করেন তো কেউ একজন। এভাবে ইউআরএলটা শেয়ার করবেন এবং আমরা যে কয়জন আছি গ্রুপে সবাইকে এক্সচেঞ্জ করব লাইক, বুঝতে পারছেন? মানে আমি একা যখন এটাতে দিয়ে দিলাম, সবাই এই পেজটাতে লাইক করে দেন, সবাই। আরে এখানে লাইক না, পেজটাকে ভিজিট করবেন, এভাবে ভিজিট করবেন, তারপরে লাইক করেন। কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনারা আপনারা তো নিজেরাই পেজের এডিটর, বুঝতে পারছি।